गुड मर्निंग ऑल ऑफ यू। तो आज के আমরা 20-22টা ম্যাথ প্র্যাকটিস সেট এই সেটে সলিউশন করব। খুবই ইউজফুল, তোমাদের অল আপকামিং এক্সামসের জন্য খুবই বেনিফিট হবে। তো যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এটা মাস্ট রিভিশন করবে তোমরা প্রত্যেকে। ক্লাসটি অবশ্যই সেটা তোমরা লাইক ডিসলাইক সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, কিন্তু অবশ্যই সেভ করে রেখে দিও, তোমাদের বেনিফিট হবে পরীক্ষার আগে। যখনই পরীক্ষা আসলো, যে কোনো পরীক্ষা আসলো, সেভ ফাইলস থেকে বা ফোল্ডার্স থেকে তোমরা এটাকে নিয়ে অবশ্যই রিভিশনটা করতে পারবে। তো আমাদের কমপ্লিট ম্যাথস কোর্স চলছে, তোমরা জানো কনসেপচুয়ালি শর্টকাট, যেখানে উইদাউট ফর্মুলা তোমরা 5 to 10 সেকেন্ড যে অঙ্কের কনসেপ্ট সেটা শিখতে পারছো। প্রচুর ছেলে মেয়ে বেনিফিট পাচ্ছে। যদি তোমাদের মনে হয় যে বর্তমান সোশ্যাল মিডিয়া ছাড়াও কিছু থাকে এক্সট্রা, তো ডেফিনেটলি তোমরা আমাদের এই কোর্সে অ্যাডমিশন হতে পারো। 2 ইয়ার্সের জন্য মাত্র 1500 টাকা। আমাদের এই কোর্সের লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা চেক আউট করে নিতে পারো। আর আমাদের কোচিং সেন্টার পায়রাডাঙ্গা নতুন গোপালপুর নদিয়া, এটা আমাদের কোচিং সেন্টারের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা চাইলে কন্ট্যাক্টও করতে পারো বা হোয়াটসঅ্যাপও করতে পারো। তো চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 1-এ। 1000 মাইনাস 999.9 টু দি পাওয়ার পয়েন্ট, এটা অ্যাকচুয়ালি কি হয়, রেকারিং ডেসিমেল সিম্বল। তো এর সরলতম মান কোনটি হবে? এই রেকারিং ডেসিমেল ম্যাক্সিমাম হচ্ছে টেট টাইপের ক্যাটাগরি এক্সামে বেশি আসে, তো বলা যায় না তোমাদের হঠাৎ করে কোন এক্সামে চলে আসলো। দেখো, তোমরা যদি ভার্বালি করতে যাও, 1000 থেকে তোমাদের বিয়োগ করতে বলছে 999 পয়েন্ট। এই যে 9-এর উপরে রেকারিং সিম্বলটা, এটা কি ডিনোট করছে? 9999। তুমি যত পর্যন্ত এই ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, তো অপশানসগুলোর দিকে যদি তাকাও, 1000 থেকে তো 999 বিয়োগ করলে আমরা 1ই পাবো, কিন্তু 1 তো পাওয়া যাচ্ছে না। তারপরেও অনন্ত পর্যন্ত 909 রিপিট হচ্ছে, 0.1ও হচ্ছে না, 0.1ও হচ্ছে না। তাহলে কী পড়ে থাকছে? অপশান নাম্বার ডি। তো এটা তো গেল তোমাদের ভার্বালি যে প্রসেসটা আমি দেখালাম, কিন্তু অ্যাকচুয়াল যেটা রুল, সেই প্রসেসটা তোমাদের জানতে হচ্ছে। এই পার্টটুকুনি আমি রেখে দিলাম। এই পার্টটুকু যদি সলিউশনে যাও, 999.9 রেকারিং। তো এটাকে সলিউশন করলে আমরা কি পাই? এটাকে পাই, যতগুলো 9 আছে লিখে ফেলো। কটা 9 আছে? 4টে 9 আছে। বিয়োগ করে দাও, রেকারিং সিম্বল নেই কটাতে? এই 3টেতে। তাহলে এই 3টে 9 মাইনাস করে দাও বাই পয়েন্টের পরে একটা ঘর। একটা ঘর মানে তো আমরা হর 10 দিই, কিন্তু তার উপরে যদি রেকারিং টুপি পড়ানো থাকে তাহলে তাকে 9 দাও। দ্যাটস ইট। তাহলে 9999 থেকে 999 যদি মাইনাস করো তাহলে কত পাবে? 9000 পাবে। 9000 বাই 9, এর আগে মাইনাস 1000 ছিল, দিয়ে দাও। তাহলে 9 গুণ 1000 তো 9000, মাইনাস 9000 বাই হচ্ছে 9। তাহলে 9000 থেকে 9000 বিয়োগ হলে কত থাকবে? 0 বাই 9। এবার আমরা জানি শূন্যকে যে কোনো সংখ্যা দিয়েই ভাগ করো না কেন, শূন্যই পাবো। তাহলে অপশন নাম্বার ডি আমাদের এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 2। কবিতার আয় সবিতার আয় অপেক্ষা 10% বেশি। সবিতার আয় কবিতার আয় অপেক্ষা কত কম? দেখো, 10% বেশি মিন্স আমরা যদি ভগ্নাংশ ভ্যালু দেখি, ভার্বালি তোমরা এটা ভগ্নাংশ করবে 1/10। তাহলে 10-এ 1 বেশি মানে 11। কে কার থেকে? কবিতা অনুপাত সবিতা। কবিতার আয় সবিতার আয় থেকে, রটা সবিতার। তাহলে সবিতার যদি 10 টাকা আয় হয়, কবিতার আয় কত হবে? 11 টাকা। এবার বলেছে সবিতার আয়, তাহলে সবিতার আয় তো 10 টাকা। কবিতার আয় অপেক্ষা কত কম? কবিতার আয় অপেক্ষা কত কম দেখতে পাচ্ছ? 1 টাকা কম। তাহলে কার আয় অপেক্ষা বলেছে? কবিতার আয় অপেক্ষা বলেছে। তাহলে নিচে হর তো 11, 11 টাকার উপরে 1 টাকা কত পার্সেন্ট? তাহলে 1/11 মানে কত? 9.1/11%। এত পার্সেন্ট কম। অপশন নাম্বার বি হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 3।
দেখো একটি ক্লাবে যতজন সভ্য ছিলেন প্রত্যেকে ততগুলি 10 টাকা দেওয়ায় মোট 4000 টাকা চাঁদা উঠল। ওই ক্লাবের সভ্য সংখ্যা কত? তোমরা এই টাইপের কোশ্চেন করেছো। একটি ক্লাবে যতজন সভ্য ছিল ততজন ততগুলি টাকা দিলে, মনে করো 900 টাকা এরকম দিল বা 1600 টাকা চাঁদা উঠলো, তাহলে সভ্য সংখ্যা কত বা তারা কত টাকা দিয়েছিল। তো এখানে 10 টাকাটা এক্সট্রা করে ঢুকিয়ে দিয়েছে, তাতে টোটাল টাকা কত হয়েছে? 4000 টাকা। তো এই এক্সট্রা 10 টাকাটা নিয়ে আসো, 0 0 400 পড়ে থাকলো। এবার তোমার এই প্রত্যেকে 10 টাকাটা বাদ পড়ে গেল। এবার শুধু কি পড়ে থাকছে? একটি ক্লাবে যতজন সভ্য ছিলেন প্রত্যেকে ততগুলি টাকা দেওয়ায় মোট 400 টাকা চাঁদা উঠলো। এবার প্রত্যেকে ততগুলি দিয়েছে, একজন যদি এক্স টাকা করে দেয় তাহলে আলটিমেটলি কি আসছে? এক্স স্কোয়ার। তাহলে এক্স এর স্কোয়ার বোঝাচ্ছে এই 400 টাকাকে, তাহলে এক্স কতকে বোঝাবে? আন্ডার রুট। তাহলে কত আসবে? 20। তাহলে 20 ইজ ইয়োর অ্যান্সার, অপশন নাম্বার সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 4। একটি দ্রব্য 8% লাভে বিক্রয় করা হলো, সেটি আরও 50 টাকা বেশিতে বিক্রয় করলে 12% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য নেই, পেপারে নিউজ চ্যানেলে দিলে যে ক্রয় মূল্য খুঁজে দিতে পারলে 100 টাকা দেবে, তাহলে তোমার ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। যদি তুমি 8% লাভে বিক্রি করো, 8% লাভ নিচ্ছ, তার মানে 108 টাকায় বিক্রি করেছো প্রথমে। তারপরে এখন যদি তুমি 12% লাভ করো, লাভটা 12% করছো, তাহলে তুমি এখন বিক্রি করছো 112 টাকায়। আগে 108 টাকা ছিল, এখন 112 টাকা। বিক্রয় মূল্যের ডিফারেন্স কত করে দিয়েছো? 4 টাকার, তাই না? তাহলে বাড়তি তো তুমি 4 টাকায় বিক্রি করছো, কিন্তু বাড়তি কত টাকায় বিক্রি হয়েছে? 50 টাকায় বিক্রি হয়েছে। কত গুণ? 25/2 গুণ। তাহলে তোমার ক্রয় মূল্য 25/2 গুণ হয়ে যাবে। কত দিয়ে যাবে? 5 25 125, 1250 টাকা। অপশান নম্বর সি। ঠিক আছে, এটা একটা কমন টাইপ। এবার এটাই তোমরা এভাবেও ভাবতে পারো, 8% লাভে বিক্রি করছিল, এখন 12% লাভে, তাহলে কত বাড়তি? তুমি দেখতে পাচ্ছ 4% বাড়তি। তাহলে 4% ডিনোট করছে 50 টাকাকে, 100% মানে সে তার নিজের থেকে ক্রয় মূল্য হয়, এক্ষেত্রে 25/2 গুণ। তাহলে এক্ষেত্রেও 25/2 গুণ বাড়িয়ে দেবে, 1250 টাকাই চলে আসবে। নেক্সট কোশ্চেনে আসো, কোশ্চেন নাম্বার 5। একটি ভগ্নাংশের লবের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি হয় হাফ, এবং হর থেকে 1 বিয়োগ করলে, এখানে লবের সঙ্গে 1 যোগ করেছিল, এখানে হর থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় 1/3। ভগ্নাংশটি নির্ণয় করো। তো এই টাইপের কোশ্চেন অলওয়েজ টার্গেট করবে অবজেক্টিভ পরীক্ষা। হিট অ্যান্ড ট্রায়াল, অপশন এলিমিনেট, তাড়াতাড়ি হবে। না হলে তোমাদের এককের ঘর, দশকের ঘর, দশকের ঘরে তো 10th প্লেস, এককের ঘরে তো ইউনিট প্লেস, তোমরা জানো। তো এই সাপোজ মনে করো এখানে 10x আর এখানে y, তাহলে সংখ্যাটি হলো 10x প্লাস y। তো এইভাবে তোমাদের অনেকটা লেন্দি হবে। তোমাদের তো পরীক্ষায় 5 নম্বর নেই, তোমাদের কত নম্বর? 1 নম্বর। তাহলে 1 নম্বরের জন্য এতটা খাটনি পোষাবে না তোমাদের। তাহলে কি করব? সাপোজ আমি টার্গেট করলাম অপশন এ কে। লবের সঙ্গে 1 যোগ করলে, তাহলে 1-এর সঙ্গে যদি আমি 1 যোগ করি 2, নিচে তো 5, তাই তো? তাহলে 2/5 পাচ্ছি, কিন্তু পাবো কত? হাফ। তাহলে অপশন এ বাদ পড়ে গেল, অপশন বিতে যাব। লবের সঙ্গে 1 যোগ করো, কত পাবে? ভগ্নাংশটি 2 হয়ে গেল, 2 দিয়ে 4কে 2 বার কাটা গেল, হাফ পেলাম। তাহলে ভগ্নাংশটি হাফ, প্রথম লাইনের কন্ডিশন স্যাটিসফাইড। এবার সেকেন্ড, হর থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় 1/3। তাহলে ভগ্নাংশটা কত? 1/4। তাহলে হর থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে 1/3 পাচ্ছি,
1/3 বলেছে, তাহলে দুটো কন্ডিশনই এক্ষেত্রে স্যাটিসফাইড হচ্ছে। অপশন নাম্বার বি আমাদের অ্যান্সার হয়ে যাবে, বাকি আর অপশন তাকাবই না। নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট, কোন সংখ্যাটি স্কোয়ার, এলিপস এবং ট্রায়াঙ্গেলে আছে? দেখো এটা একটা রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র, তাহলে রেক্ট্যাঙ্গেলের কথা বলেনি, তাহলে এই পোর্শনটা ভিতরে যত নাম্বারই থাকুক না কেন প্রত্যেকে বাদ, তাই তো? কন্ডিশন কি? এলিপস পৃথিবীর আকৃতি, স্কোয়ার, এলিপস, ট্রায়াঙ্গেল, এই তিনটের ভিতরেই কোন সংখ্যাটা আছে? এটা ট্রায়াঙ্গেলের পার্ট, এটা এলিপসের পার্ট, আর সরি এটা দেখালাম স্কোয়ারের পার্ট, আর ট্রায়াঙ্গেলের পার্ট এটা। দেখো 3 কিন্তু এলিপসের ভিতরে নেই, তাহলে 3টা বাদ। 8 এলিপস আর ট্রায়াঙ্গেলের ভিতরে আছে, দুটোর ভিতরে আছে, কিন্তু বলেছে 3টের ভিতরে থাকতে হবে, বাদ। 9 শুধুমাত্র এলিপসের ভিতরেই রয়েছে, বাদ। তাহলে কি পড়ে থাকছে? একমাত্র 7, তাহলে 7 হয়ে যাবে তোমার উত্তর। নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট 7, একটি বিশেষ ব্লেন্ডেড চায়ে আসাম ও দার্জিলিং চায়ের অনুপাত 3:4। কি বলা আছে? আসাম আর হচ্ছে দার্জিলিং চায়ের অনুপাত 3:4। তাহলে যে মিশ্র চায়ে 1 কিলোগ্রাম আসাম চা থাকে সেই মিশ্র চায়ের পরিমাণ নির্ণয় করো। মিশ্র চায়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে, তাহলে মিশ্র চা তো আসাম আর দার্জিলিং এই দুটো মিলেই মিশ্র চা, 4 আর 3 7 ইউনিটের আমাদের মান বের করতে হবে, বা যেহেতু কেজিতে আছে তাহলে 7 কেজির মান বের করতে হবে। মিশ্র চায়ে বলেছে 1 কেজি আসাম চা আছে, আসাম চা এখানে 3 কেজি, কিন্তু কোশ্চেন বলেছে 1 কেজি থাকতে হবে, তাহলে 3-এর থেকে কত গুণ বেশি? আমাদের দরকার 1, 3 তো প্রয়োজন নেই, 1/3 গুণ বেশি, তাহলে 7-এর সঙ্গে আমরা 1/3 গুণ বাড়াবো, 7/3 কেজি আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। বেশি ভাবনা চিন্তা করতে গিয়ে সহজ একটা জিনিসকে কখনো জটিল পাকাবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 8, 2 - 5/7 ইন্টু 2 - 7/9 এভাবে চলছে আপ টু এই পর্যন্ত সিরিজটা। তো এই টাইপের সিরিজগুলো মাথায় রাখবে, এখানে মাইনাসের জায়গায় প্লাস করে করেও চলতে পারে, ঠিক আছে, বা মাইনাস করে করেও চলতে পারে, রুল তুমি একই শিখবে। তাহলে এই পার্টটাকে নিয়ে আসো। যদি আমরা সলভ করি, হর তো 7ই হবে, তাহলে 7 দুগুণে 14 বিয়োগ 5 কত পাবো? 9। দেখো পরের পার্টেই হর 9 হিসাবে রয়েছে, তাহলে এই 9-এর সঙ্গে এই 9টা কেটে যাবে, তাহলে প্রথম পার্ট থেকে আমরা হর তো পেলাম 7। তাহলে একটা ভগ্নাংশ করতে যাওয়া মানে কি? লবটা দরকার, লব আর হর মিলেই তো একটা ভগ্নাংশ হয়, তাহলে সেই লবটা কোথায় পাবো? এই লাস্ট সিরিজে। সলভ করো এটা, লসাগু তো 203ই পাবে, তাহলে 203 দুগুণে 406 থেকে যদি তুমি 201 বিয়োগ করো তাহলে কত পাবে? 502, 205 পাচ্ছ, তাহলে লবটা কত? 205। এটাকে তোমাকে ভাগ করতে বলেছে, কারণ দেখো এক্ষেত্রে দুটো মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে ভাগ করে দাও 205কে। 7 দুগুণে 14, আর ভাগ করার প্রয়োজন নেই, এখানে 2 দিয়ে গেল, তাহলে এটা তো 31, তাহলে 2 দিয়ে একমাত্র অপশান নাম্বার বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসো। কোশ্চেন নাম্বার 9, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 1440 টাকা ও 1483 টাকা 20 পয়সা সুদের হার নির্ণয় করতে বলেছে। সরল সুদের ক্ষেত্রে প্রতি বছর সমান হারে সুদ হয়, তাহলে প্রথম বছরের সরল সুদ, দ্বিতীয় বছরের সরল সুদ, টোটাল হয়েছে কত? 1440 টাকা, তাহলে প্রত্যেক বছরে কত পাবো আমি? 720 টাকা প্রথম বছর, দ্বিতীয় বছরও 720 টাকা। কিন্তু বলেছে চক্রবৃদ্ধি সুদ যেটা, সেটা হয়েছে কত টাকা? 1483 টাকা 20 পয়সা, যার মধ্যে 2 বছরের সরল সুদেই, তাহলে প্রথম বছরের সরল সুদের উপরেও একটা অ্যামাউন্ট হয়েছে ইন্টারেস্ট, তাহলে সেই ইন্টারেস্ট যোগ হয়ে 1483 টাকা। এবার 2 বছরের সরল সুদই তো
40 টাকা, বিয়োগ করে দাও, তাহলে বাড়তিটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ। তাহলে কত টাকা বাড়তি? 43 টাকা 20 পয়সা। তাহলে এই 43 টাকা 20 পয়সাটা এখানে তুমি সুদ পেয়েছো, যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে রেট পার্সেন্ট আমার বের করতে হবে। 43 টাকা 20 পয়সা আমি সুদ পেয়েছি কত টাকার উপরে? 720 টাকার উপরে, ইনটু 100-এ কত? তাহলে এই দশমিকটা তোলার জন্য দুটো জিরো আউট করে দাও, শূন্যর সঙ্গে শূন্য আউট করে দাও। 3 2 5 4 4 9, 9 দিয়ে কাটি আমরা, 9 দিয়ে 4 9 36, 72 8 9 72, 9 দিয়ে 8 9 72, 8 দিয়ে 6 8 48। তাহলে রেটটা কত পার্সেন্ট? 6% ইজ ইউর আনসার, অপশন নাম্বার এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আসো। কোশ্চেন নাম্বার 10, প্রতি ঘন্টায় 20 কিমি এবং প্রতি সেকেন্ডে 20 মিটার এদের অনুপাত নির্ণয় করো। দেখো, প্রতি ঘন্টায় বলেছে, এটা হচ্ছে পার আওয়ারে 20 কিমি অনুপাত, আর পার সেকেন্ডে 20 মিটার। এবার অনেকে তাড়াহুড়োর মধ্যে 20 20 অনুপাত করে 1:1 করে দিল, কিন্তু সে যদি স্কিপ করতো তাতে সে এগিয়ে থাকতো, উল্টে আরও পিছিয়ে পড়লো। তো আমরা দেখব যে পার আওয়ার আর পার সেকেন্ড, পার আওয়ার থেকে যদি পার সেকেন্ডে যাই 5/18 গুণ হয়, আর যদি পার সেকেন্ড থেকে পার আওয়ারে যাই তাহলে 18/5 দ্বারা গুণ হয়। তো একে আমরা 18 দ্বারা সম্পূর্ণভাবে কাটতে পারবো না, তাহলে 5/18 দিয়ে আমরা মিটার পার সেকেন্ডে যাব না। একে যদি আমরা 18/5 দ্বারা গুণ করি তাহলে এ পার সেকেন্ড থেকে পার আওয়ারে কনভার্ট হয়ে গেল। 5 দিয়ে কেটে দাও একে 4 বার, 4 দিয়ে কেটে দাও একে 5 বার, তাই তো? 5 দিয়ে কাটলাম একে 4 বার, এই 4 দিয়ে কাটলাম একে 5 বার, তাহলে রেশিওটা কত পেলে? 5:18, আর এটাই তোমার অ্যান্সার, অপশন নাম্বার সি। সি ইজ ইউর অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 25% গণিতে এবং 20% ইংরেজিতে পাশ করে। যদি 10% উভয় বিষয়ে পাশ করে তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? দেওয়া রয়েছে পাস, বের করতে হবে ফেল। অনেক সময় প্রত্যেকটা ইউনিট, এখানেও পাস এখানেও পাস, তো আলাদা আলাদাও থাকতে পারে, সেটা কি 100 থেকে মাইনাস করে সেই পার্সেন্টটা বের করে নেবে। মাথায় রাখবে, যদি পাস করো তাহলে একই ইউনিটে রাখবে, যদি ফেল করো একই ইউনিটে রাখবে। আমি জেনারেলি সমস্ত জায়গায় সেন্টার হোক বা অনলাইন হোক সার্কেল বেস দিয়েই পড়াই এই টাইপগুলো। এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকুকে আমরা বলছি বোথ, দুটো বিষয়। এটা মনে করলাম আমরা ম্যাথ, আর এই সার্কেলটাকে মনে করলাম আমরা ইংলিশ। ঠিক আছে, পুরো ম্যাথে পাস করছে 25%, আর পুরো ইংলিশে পাস করছে 20%, উভয় বিষয়ে যেটা সেটা 10%। দেখো, এই সার্কেলের ভিতরে অলরেডি 10% আছে, পুরো সার্কেলটার মান হচ্ছে 25%, তাহলে বাদ বাকি 15% এখানে। এই পুরো সার্কেলটার মান হচ্ছে 20%, এখানে অলরেডি 10% আছে, তাহলে বাদ বাকি 10% এখানে করে দিলে। তাহলে এবার দেখো, পুরো এটা যদি একটা সার্কেলের ভিতরে থাকে, পুরো এই দুটো সার্কেলই আরও একটা সার্কেলের ভিতরে থাকে, সেই সার্কেলটার মান হচ্ছে 100%, এই বাইরের সার্কেলটার মান। ভিতরে এই দুটো মিলে কত পার্সেন্ট ক্যারি করলো? 10 10 20 আর 15 35%। পুরো 100% থেকে মাইনাস করো, তাহলে কত বাড়তি পড়ে থাকছে? তাহলে এই 65%টাই হচ্ছে ফেল। ঠিক আছে, তাহলে একটা পরীক্ষায় পাশের থেকে ফেল করা ক্যান্ডিডেটই বেশি থাকে, তো তোমরা সেদিক থেকে সতর্ক থাকবে, নিজেদের উপরে ভরসা করেই নিজেদের পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করবে। ঠিক আছে, নেক্সট 12 নাম্বার। এটা হচ্ছে সেন্টিমিটার। 2 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার মাপের একটি ফটোকে সমভাবে বিবর্ধিত করায় তার ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পেল। বিবর্ধিত চিত্রের প্রস্থ কত? দেখো, এটা 2 সেকেন্ডসের অ্যান্সার,
এখানে যত গুণ থাকুক, 9 গুণ থাকুক, যা গুণ থাকুক, এখানে যে মাপটা দেওয়া থাকলো 2 × 3 মাপটা দেওয়া রয়েছে, তো 3 দুগুণে কত হয় 6, তাহলে 6 করে দেবে অ্যান্সার। এখানে যত সাপোজ 3 × 4 থাকলো এই মাপের, তাহলে 3 × 4 = 12 করে দিতে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? আর যদি এর বেসিক রুলে এগোও, ওই সহজ জিনিসকে অনেকটা জটিলতা পাকাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। একটি পরীক্ষায় একটি ছাত্র প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পেল, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা গেল। যদি সে প্রদত্ত 60টি প্রশ্নের উত্তর করে এবং 130 নম্বর পায়, তাহলে সে সঠিক কতগুলি প্রশ্নের উত্তর করেছিল? দেখো, যদি ভার্বালি যদি করো, টোটাল হচ্ছে 60টা প্রশ্ন, 4 নম্বর করে পাবে আর 1 নম্বর করে কাটা যাবে। আমি যদি বলি যে সে সবগুলোই ভুল করলো, তাহলে এখানেও 1 নম্বর করে কাটা যাচ্ছে, তাহলে 60 × 1 মানে 60 নম্বর সে নেগেটিভ খাবে, কিন্তু পেয়েছে কত 130, পেল কত 130। এবার তুমি ভাবো -60 থেকে যদি 130 পর্যন্ত যাও, 190-এর ডিফারেন্স চলে আসলো, তাহলে 4 নম্বর করে পাচ্ছে রাইট করার জন্য আর 1 নম্বর করে কাটা যাচ্ছে রং অ্যান্সার করার জন্য, তাই না? তাহলে এখানে -1 করে ধরেছি, যেখানে +4 করে ধরার কথা, তাহলে এখানে গ্যাপটা কত ক্রিয়েট হয়ে গেছে 5। তাহলে রাইট যতগুলোই করেছে সেখানে 5 নম্বর করে বাড়তি পাওয়ার জন্য তার এই 190 নম্বরের মেকআপটা এসছে। তাহলে 5 দিয়ে কেটে দাও, 3 × 5 = 15, 5 × 8 = 40, তাহলে রাইট সে কতগুলো করলো 38টা, তাহলে এই 38ই তোমার উত্তর। ঠিক আছে, যদি রং বলতো 60 থেকে 38 বিয়োগ করে দিতে, তোমার বাকি 22টা হয়ে যেত রং। এটাই একটা পার্ট অফ অ্যালিগেশন। যদি আমরা পুরোপুরি রুল অফ অ্যালিগেশন ইউজ করি, রাইট আর হচ্ছে রঙের ভিতরে 60টা করে প্রশ্ন, যদি সবগুলো সঠিক করতো 4 × 6 = 24, 240 নম্বর পেত। আর যদি সবগুলোই ভুল করতো, 60টাই তার ভুল হতো, তাহলে 1 নম্বর করে নেগেটিভ মানে 60 নম্বর সে নেগেটিভ খেত। কিন্তু এই দুটো মিলে, পরীক্ষায় তো নেগেটিভ পজিটিভ দুটো মিলেই তো সে টোটাল নম্বর পেয়েছে 130 নম্বর। তাহলে রুল অফ অ্যালিগেশন কি বলে? বড়টা থেকে ছোটটা মাইনাস করো, 110, আর এখানে 190, অনুপাত করে দাও 19:11, অর্থাৎ সঠিক যদি 19টা করে, ভুল সেখানে 11টা করেছে। টোটাল কটার পরীক্ষা দিয়েছে? 30টা প্রশ্নের উত্তর করেছে, কিন্তু প্রশ্ন ছিল সেখানে 60টা, দ্বিগুণ। তাহলে রাইটের বের করতে বলেছে, দ্বিগুণ করে দাও, 19 × 2 = 38টা প্রশ্ন সে সঠিক করেছে। আর যদি রং বলতো দ্বিগুণ করতে, 11 × 2 = 22টা হতো। নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট, একটি দেয়াল ঘড়িতে 6টার ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 9টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? তো এই টাইপের কোশ্চেন তোমাদের বহু আগেই আমি কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দিয়েছি, কনসেপ্টটা ক্লিয়ার করানো আছে, তোমরা সেটা দেখে নেবে সেই ক্লাসটি। 6 থেকে 1 বিয়োগ করো, 5 বার ঘন্টা বাজতে 5 বার টাইমস 5 টাইমস ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় নিচ্ছে। একবার বাজতে 3/5 সেকেন্ড নেবে, আর এখান থেকে 1 বিয়োগ করো, তার মানে 8 বার বাজবে। তাহলে 8 বার ঘন্টাটা বাজতে সময় নেবে কত? এর সঙ্গে গুণ 8 করে দেবে, 3 × 8 = 24/5, অর্থাৎ 4.8 সেকেন্ড। এটাই তোমার উত্তর, অপশন নাম্বার ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট 15, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু 385, সংখ্যা দুটির গসাগু কত হবে তা নির্ণয় করুন। দুটি সংখ্যা, এ একটা সংখ্যা, বি আর একটা সংখ্যা, 3:5, অর্থাৎ তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, এলসিএম এর ভিতরেই কিন্তু এইচসিএফটা প্রেজেন্ট থাকে। তাহলে এইচসিএফ কোন পার্ট? এইচসিএফ হচ্ছে কমন পার্ট। যদি দুটো সংখ্যার ভিতরে করো, দুটো সংখ্যার কমন পার্টটাই এইচসিএফ আকারে নেই। তাহলে এই দুটো গুণফল আমরা কত পাবো? 3 × 5 = 15,
গুণফল বা এলসিএম কত পাবো 15, কিন্তু এলসিএম কত দেওয়া রয়েছে 385, কত গুণ বেশি 15 দুগুণে 30, জাস্ট এ সেকেন্ড, সরি আমি 3:5 কোথা থেকে নিয়ে আসলাম, 5:7, তাহলে 5 সাথে 35, 35 দিয়ে কাটাকাটি করলাম একবার, 3 থাকলো, 35 দিয়ে একবার, এই 11টাই তোমাদের চলে আসলো এইচসিএফ, আর এটাই তোমার উত্তর, অপশান নাম্বার ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসো, কোশ্চেন নাম্বার 16। এ ও বি দুটি স্থানের দূরত্ব 25 কিলোমিটার। শায়ক সকাল 6টায় এ থেকে 5 কিমি পার ঘন্টা বেগে হেঁটে বি এর উদ্দেশ্যে রওনা হলো। প্রতি 5 কিমি হাঁটার পর সে 5 মিনিট করে বিশ্রাম নেয়। শায়ক কখন বিতে পৌঁছাবে? তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টাইপ, ঠিক আছে, মাথায় রেখো। দেখো টোটাল দূরত্ব কত 25 কিলোমিটার, 25 কিলোমিটার। যদি সে বিশ্রাম না নিত, সে 5 কিমি পার ঘন্টা 25 কিলোমিটার, কত ঘন্টায় যেত টাইম? 5 ঘন্টা তো তার এমনিই লাগছে। এবার সে কি করেছে, প্রত্যেক 5 কিলোমিটার অন্তর বিশ্রাম নিচ্ছে, তাহলে এই 25 কিলোমিটারই 5 বারে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে এখানে 1 বার, 2 বার, 3 বার, 1 2 3, দেখো এখান থেকে এখানে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, এই হলো 5 বার। তাহলে এই 5 ভাগে ভাগ হয়ে গেছে, প্রত্যেকটার দূরত্বই 5 কিলোমিটার, 5 কিলোমিটার, এখানেও 5, প্রত্যেকটা পার্টই 5 কিলোমিটার করে করে। এবার তুমি ভাবো, এই লাস্ট এখান থেকে যখনই সে এখানে যাবে, এইখানে গিয়ে কি তার এই বিশ্রাম নেওয়ার কন্ডিশনটা আমরা স্যাটিসফাই করাতে পারবো? কারণ তুমি এখানে লাস্ট টার্মে যখনই পৌঁছে গেলে তোমার গন্তব্যে, এখানে তো তোমার বিশ্রামই বিশ্রাম। তুমি চাও 1 বছর 1 যুগ সারা জীবন ধরেও বিশ্রাম নিতে পারো এখানে। তাহলে এই পার্টটুকু, এই লাস্ট পার্টটুকু আমাদের কাউন্টিংয়ের বাইরে চলে আসবে। তাহলে টোটাল কতবার? 1 বার, 2 বার, 3 বার, 4 বার সে বিশ্রাম নিয়েছে টোটাল। প্রত্যেকবারে যদি 5 মিনিট করে বিশ্রাম নেয়, তাহলে 4 বারে টোটাল সে কত মিনিট বিশ্রাম নিয়েছে? 20 মিনিট। তাহলে এখানে তো 5 ঘন্টা তার এমনিই টাইম লাগছে, আরও 20 মিনিট, তাহলে 5 ঘন্টা 20 মিনিট তার টাইম লাগছে টোটাল। কিন্তু বলে দিয়েছে সকাল 6টায় রওনা হয়েছে, তাহলে 6 AM এর সঙ্গে যদি এই ঘন্টাটা অ্যাড করো, যোগ করো, তাহলে কত আসবে? 6 এর পাশে 11টা 20 মিনিট, তাই না? তাহলে 11টা 20 মিনিট। তার আগে আমি সকাল কথাটা লিখে দিই, তাহলে এটাই তোমার উত্তর হবে, অপশান নাম্বার 11টা 20 মিনিট, সি অপশানে। ঠিক আছে, তো এই টাইপটা ম্যাক্সিমামই ভুল করে, এই লাস্ট বারও কাউন্টিংয়ে নিয়ে নেয়, কিন্তু লাস্ট বার কাউন্টিংয়ে নেবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 17। একটি সংখ্যাটা তোমরা পড়ে নিও সময় করে। এত দ্বারা ভাগ করলে 637 ভাগশেষ থাকে, সেই সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? তো 5 2 7 9 4 2 1, একে 7 দ্বারা ভাগ করবে, দেখবে মিলে যাবে। 637কেও যদি 7 দ্বারাই ভাগ করি, 7 দ্বারা ভাগ করতে হবে, দেখবে মিলে যাবে, তাহলে 0 অবশিষ্ট। তাহলে অপশান নাম্বার ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 18। এ কোনো কাজের 7/10 অংশ 14 দিনে করে। এ করছে 7/10 অংশ কত দিনে? 14 দিনে। তাহলে 1 অংশ করবে কত দিনে? 14 গুণ, এই ভগ্নাংশটা এই পাশে উল্টে যাবে, 10/7 কেটে দাও, 10 দুগুণে 20 দিনে। 1 অংশ মানে কি? সম্পূর্ণ কাজটা। তাহলে এক্ষেত্রে সে 20 দিনে সম্পূর্ণ কাজটা শেষ করছে। এবার তারপর বি এর সাহায্যে, যখনই বলেছে বি এর সাহায্যে মানে এ তো করছিল, সাথে বি এসছে, দুজন মিলে তারপর মানে এই বাকি অংশটাই করছে, অবশিষ্ট কাজটি। অবশিষ্ট কোনটা? 7/10 তো এ করে দিয়েছে, তাহলে বাকি অংশ পড়ে রয়েছে 3/10। এত অংশ করছে এরা 2 দিনে।
তাহলে 1 অংশ করবে কত দিনে? 1 অংশ করবে, এই ভগ্নাংশটা অ্যাজ ইট ইজ উল্টে যাবে, 2 গুণ 10/3, তাহলে 20/3 দিনে, তাই না? তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবে এ করছে পুরো কাজটা 20 দিনে, এ প্লাস বি করছে পুরো কাজটা কত দিনে? 20/3 দিনে। এটা তুমি রেশিওতেও করতে পারো, এ অনুপাত এ প্লাস বি, টাইমের অনুপাত 20 রেশিও 20/3, তাহলে 20 কেটে গেল, 3 এখানে চলে আসলো, 3:1, এটা কি পেলে? টাইমের রেশিও। তাহলে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতার রেশিও কত পাবে? উল্টো রেশিও 1:3, তাই তো পাবে। তাহলে এ করছে একদিনে একটা করে, এ প্লাস বি করছে 3টে করে, তাহলে এ যেখানে যেখানে করবে একটা করে করছে, তাহলে বি বাদ বাকি 2টো করছে, তবে গিয়ে 2 এর একে 3টে, দুজন মিলেই করছে, স্যাটিসফাইড। এবার তুমি কারটা বের করতে বলেছে বি একা, তাহলে বি একা পুরো কাজটা দরকার, 20 দিনে এ করছে, তাহলে এ একদিনে একটা করে করছে, এ একদিনে একটা করে করছে, তাহলে 1 করে 20 দিন পর্যন্ত করলে কাজটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে এটাই সম্পূর্ণ কাজ। এই কাজটা বি একদিনে 2টো করে করতে পারে, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, কত? 10 দিনে। আর এটাই তোমার আনসার, অপশন নাম্বার ডি। দেখো জাস্ট 1 অংশটা বের করে নিলে, 1 অংশ বের করে নেওয়ার পরে ডাইরেক্টলি তুমি রেশিওতেও ইমপ্লিমেন্ট করতে পারো, বা এখান থেকে এলসিএম ধরেও করতে পারো। 20 একবার পাবে, 3 বার পাবে, তাহলে এর মান 1, বির মান 2, তাহলে 20কে 2 দ্বারা ভাগ করে দাও, কত পাবে? 10। তুমি এলসিএমেও যেতে পারো, রেশিওতেও যেতে পারো, এটা রেশিও কনসেপ্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসো। 19, রহিম 45 কিলোমিটার দূরত্ব যেতে 4 ঘন্টা সময় নেয়। সে কিছুটা দূরত্ব প্রতি ঘন্টায় 8 কিমি হিসাবে পায়ে হেঁটে এবং বাকি দূরত্ব প্রতি ঘন্টায় 16 কিমি হিসাবে সাইকেলে যায়। কতটা দূরত্ব সে সাইকেলে গিয়েছিল? অ্যাজ ইট ইজ যেটা তোমাকে দেখানো হলো, যে সেই নম্বর পেলে 4 নম্বর, 1 নম্বর নেগেটিভ খেলে, তো সেইভাবেই এগোতে পারো, বা তুমি অ্যালিগেশনেও এগোতে পারো। দেখো 8 কিমি হিসাবে পায়ে হেঁটে, তাহলে বাই ফুট যাচ্ছে আর হচ্ছে সাইকেলে যাচ্ছে। এবার তুমি ভাবো যখন পায়ে হেঁটে যাচ্ছে সে ঘন্টায় কত স্পিডে যাচ্ছে? 8 কিমি, 4 ঘন্টা টোটাল সে চলেছে। এবার 4 ঘন্টায় যদি পায়ে হেঁটেই যেত, তাহলে 4/8 সে 32 কিলোমিটার কভার করত, কিন্তু সে সাইকেলেও গেছে। এবার এই 4 ঘন্টা ধরেই যদি সে সাইকেল চালিয়ে যেত, তাহলে 4/16 64 কিলোমিটার সে সাইকেলে কভার আপ করতে পারত। কিন্তু দুটো মিলে ওভারঅল সে টোটাল কত ডিস্টেন্স কভার করেছে? 45 কিলোমিটার। রুল অফ অ্যালিগেশন করে দাও, বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, তাহলে এ পাশে পাবে 13, আর এখানে 45 থেকে 64, 14 আর 5 19, তাহলে এই হলো রেশিও। তুমি পায়ে হেঁটে 19 কিলোমিটার গেলে, সাইকেলে তুমি 13 কিলোমিটার গেছো। এবার আর রেশিওতে তোমার ফেলে ভাবনা চিন্তা করে লাভ নেই, তোমাকে কি বের করতে বলেছে? কতটা দূরত্ব সে সাইকেলে গিয়েছে, সাইকেলে বের করতে হবে। সাইকেলের অনুপাত কত? 13, তাহলে 13-র একমাত্র অপশন এর ছাড়া একটাও তো মাল্টিপল নেই 13-র, তাই না? আছে কি? নেই, তাহলে সিম্পল 26 তোমার অ্যান্সার। বা যদি তুমি দুটো অপশন পেয়ে যাও, তুমি এক্ষেত্রে কি করবে? সে টোটাল 32 ঘন্টা চলেছে। এই রেশিওটা কিসের আসে? টাইমের। মাথায় রাখবে উপরে আমরা ডিস্টেন্স লিখছি, ডিস্টেন্সকে যদি স্পিড দিয়ে ভাগ করা হয় তাহলে কি আসে? টাইম। সেই টাইমের রেশিওটা এখানে পেলে। ক্লিয়ার? তাহলে সে 32 ঘন্টা নয়, সে টোটাল চলেছে কত ঘন্টা? 4 ঘন্টা। কত গুণ বেশি? 1/8 গুণ বেশি। তাহলে সাইকেলেরটা বের করতে বলেছে, সাইকেলে কত ঘন্টা চলবে? 1/8, অর্থাৎ 13 গুণ 1/8, এত ঘন্টা তো সাইকেলে চলেছে, কিন্তু সাইকেলের গতিবেগটা কত? 16, তাহলে গুণ 16 করে দেবে। তাহলে 8 দিয়ে কেটে দাও, 8 2 বার, 13 দুগুণে 26 কিলোমিটার।
আর এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, তো যার কারণে বললাম 13 তো একটা মৌলিক সংখ্যা, 19ও একটা মৌলিক সংখ্যা, এদেরই মাল্টিপলটা খুঁজলে তুমি অপশানে পেয়ে যাবে, এই বাড়তি এতটা ক্যালকুলেশনে যাবে না। বা ভারবালি করার জন্য তুমি মাথায় রাখবে টোটাল সে 45 কিলোমিটারই চলেছে, পায়ে হেঁটে 8 কিমি স্পিডে আর সাইকেলে 16 কিমি গতিতে। যদি এখানেও 8 গতিতে যেত সাইকেলেও পায়েও, তাহলে সে টোটাল তো 4 ঘন্টা চলেছে, 4 গুণ 8, 4 8 32 কিলোমিটার চলতো, কিন্তু টোটাল সে চলেছে কত? 45 কিলোমিটার। কত কিলোমিটারের গ্যাপ এখনও? 13 কিলোমিটারের গ্যাপ, 13 কিলোমিটারের গ্যাপ। এই বাড়তি 13 কিলোমিটারটা কী হিসাবে কভার করেছে? এখানে 16-র জায়গায় আমরা 8 হিসাবে কাউন্ট করেছি, তাহলে 8 কাউন্ট করিনি স্পিড, এটা তো স্পিড, তাই না? 8 কিলোমিটার, 16 কিলোমিটার গতিবেগই তো দেওয়া রয়েছে। তাহলে সাইকেলে সে যতটা টাইম চলেছে, যদি 8 কিমি পার ঘন্টা গতিতে চলে তত টাইম জুড়ে, তাহলে 13 কিলোমিটার যেতে পারে। ক্লিয়ার? তাহলে সাইকেলে কতটা দূরত্ব যাবে? 13/8, এতটা টাইম সে লাগিয়েছে। এবার সাইকেলের গতিবেগ কত? 16, গুণ করে দাও স্পিড ইন্টু টাইম, কি হয়? ডিস্টেন্স, 2 বার গেল, 13 দুগুণে 26 বার। তাহলে এই পার্টটুকুনি তো তোমাকে ভারবালি ভাবানোর জন্যই বোঝানো হলো। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 20। অয়ন 2 দিন ও সায়ন 3 দিন কাজ করলে একটি কাজের 3/5 অংশ সম্পূর্ণ হয়। আবার অয়ন 3 দিন ও সায়ন 4 দিন কাজ করলে কাজটির 13/15 অংশ সম্পূর্ণ হয়। পৃথকভাবে সায়নের কাজটি করতে অয়নের থেকে কত দিন বেশি লাগবে? দেখো, তোমরা যদি ইকুয়েশন ধরে করো, দুটো ইকুয়েশন পাবে, তারপরে সলিউশনে বেশি প্রসেস, তোমরা লাস্ট পর্যন্ত অপশনে যাবে কিন্তু অনেকটা টাইম ওয়েস্ট করবে। সেই প্রসেসটা হচ্ছে কিসের জন্য? 5 নম্বরের জন্য, 1 নম্বরের জন্য না। 1 নম্বরের জন্য m1d1 বাই অংশটা, এই রুল অ্যাপ্লাই করবে। অয়নকে লেখো এ দিয়ে, সায়নকে লেখো, সায়ন কোথায়? এস দিয়ে। তাহলে অয়ন যদি 2 দিন করে তাহলে 2a, অয়ন এ স্পিডে কাজ করছিল, 2 দিন যদি করে তাহলে দ্বিগুণ হয়ে গেল, যোগ সায়ন 3 দিন করেছে তাহলে 3s। এরা মিলে কত অংশ কাজ করেছে? 3/5 অংশ কাজ করেছে কাজটার। আর এই একই কাজ যেহেতু, কাজটা আমরা ইকুয়াল দিলাম। অয়ন 3 দিন করছে, এবার 3a হচ্ছে, যোগ সায়ন 4 দিন করছে মানে 4s, বাই এরা কতটা কাজ করেছে? 13/15 অংশ। এবার তোমরা কাটাকাটি করো, 5 দিয়ে কেটে দাও একে 3 বার, ঠিক আছে? দ্যাটস ইট, কাটাকাটি করলে। এবার দেখো, এই ভগ্নাংশটা যদি আমরা এর সঙ্গে গুণ দিয়ে উল্টে দিই, তাহলে এই ভগ্নাংশটা কি হয়ে যাচ্ছে? এই ভগ্নাংশটা উল্টে যাচ্ছে, তাহলে 3 উপরে যাচ্ছে, 13 নিচে আসছে। আর এক্ষেত্রে এই ভগ্নাংশটা কত হচ্ছে? 1/3। এই ভগ্নাংশটাকে আমরা উল্টে দিলাম 1/3। ক্লিয়ার? তাহলে এই 3 এ পাশে এসে গুণ হয়, তাই না? বা এই 3 এ পাশে গিয়ে গুণ হবে, এই 13 এ পাশে গুণ হবে, তাহলে তুমি কি পাবে? 13 গুণ 2a প্লাস 3s ইকুয়াল 9 ইন্টু 3a প্লাস 4s। তাহলে সলভ করলে 13 দুগুণে 26, 3 13 39s ইকুয়াল 3 9 27 প্লাস 4 9 36s। তাহলে বড়টার থেকে ছোটোটা এক এক পাশে বিয়োগ করো। 39s থেকে যদি 36sটা বিয়োগ করো তাহলে 3s ইকুয়াল 27 থেকে 26 বিয়োগ করলে শুধু একটাই এ পড়ে থাকবে। তাহলে এস এর নিচে যদি এ কে শিফট করো কি পাবে? 1/3। এর মানে কি? এস যদি একটা করে করে, এ সেখানে 3টে করে করছে। এস যদি বা সায়ন যদি একটা করে করে, অয়ন সেখানে 3টে করে করছে। মাথায় রাখবে, এই প্রসেসটা আরও সহজ করে ভাবা যায়, কিন্তু তোমরা সেটা মাথায় রাখতে পারবে না, অনেকটা প্র্যাকটিসের দরকার পড়বে। সেই কারণে তোমরা এই 3টে লাইন অন্তত সলিউশন করাটা ইজিলি পারো, তো এইভাবে ফেলে দাও। ব্যাস, এবার তোমরা সলিউশনে এগোও। আমাদের
অয়নেরটা বের করতে হবে। এবার অয়নেরটা বের করতে হবে, অয়ন কতদিন সময় নিচ্ছে, সায়ন কতদিন সময় নিচ্ছে, তার আগে টোটাল কাজটাই আমাদের বের করতে হবে। তো টোটাল কাজটা বের করার জন্য তুমি কি করবে, এটা পুরোপুরি টোটাল কাজ, এটাও পুরোপুরি টোটাল কাজ। কাটাকাটি করার আগে ফার্স্ট টাইম যেটা লিখলাম, যে পাশে বসাবে না কেন সেই পাশেই একই আসবে। তাহলে টোটাল যে ওয়ার্কটা সেটা আমরা কত পাবো, 2a এর মান এর মান 3, তাহলে 3 দুগুণে 6 যোগ 3s, s এর মান তো 1, তাহলে যোগ 3 ইনটু দাও, বাই তো 3/5 ছিল, তাহলে ইনটু দিলে 5/3 হয়ে গেল। তাহলে 6 আর 3 এ 9 গুণ 5 বাই হচ্ছে 3, তাহলে 5 9 45 বাই হচ্ছে 3। এটা হচ্ছে টোটাল ওয়ার্কটা তুমি পেলে। এবার তুমি সলিউশনে এগোও। অয়ন কত দিনের সময় নেবে, তাহলে 45/3 হচ্ছে টোটাল কাজ। একে আমাদের ভাগ করতে হবে, অয়ন একদিনে করছে 3টে করে, তাহলে 3 দিয়ে যদি ভাগ করো তাহলে 1/3, এই তো আসছে 1/3। 3 3 9, 5 9 45, তাহলে অয়ন 5 দিন সময় নেয়। আর সায়ন কত দিন সময় নেবে, টোটাল কাজ তো 45/3ই, টোটাল কাজ তো 45/3ই। এখানে 3 15 45ও কাটাকাটি করতে পারো, কোনো অসুবিধে নেই। এরা মিলে সায়ন একদিনে একটা করছে, তাহলে 1 দিয়ে ভাগ মানেই তো 1/1 একই ব্যাপার, তাহলে 3 দিয়ে কেটে দাও, 3 15 45, তাহলে এ কত দিন নিচ্ছে সায়ন, 15 দিন। অয়ন নিচ্ছিল 5 দিন, সায়ন নিচ্ছে 15 দিন, তাহলে অয়ন থেকে সায়ন কত দিন বাড়তি নিচ্ছে, 10 দিন। আর এটাই তোমাকে বের করতে বলেছে, আর এটাই তোমার উত্তর, অপশন নাম্বার বি। মাথায় রাখবে, যদি 1 ঘন্টার পরীক্ষাও হয় এই টাইপের কোশ্চেন কিন্তু ফার্স্ট টাইম স্কিপ করবে, ঠিক আছে। যদি তোমার হাতে টাইম থাকে তবে গিয়ে অ্যাটেন্ডে আসবে, ফার্স্ট রাউন্ডে স্কিপ করবে মাস্ট। নেক্সট কোশ্চেনে আসি। 21, একজন ঘড়ি বিক্রেতা ঘড়ির ক্রয় মূল্যের ওপর 25% লাভ রেখে ধার্য মূল্য ঠিক করেন, কিন্তু বিক্রির সময় 20% ছাড় দিয়ে ঘড়িটি বিক্রি করেন, তার কত লাভ বা ক্ষতি হলো। দেখো, যদি ডাইরেক্ট রেশিওতে ফেলো সেক্ষেত্রেও তোমার কিন্তু সেলিং প্রাইস দরকার, লাভ বা ক্ষতি বের করতে বলেছে, তাহলে আমরা ডাইরেক্টলি রেশিওতে বের করব। 25% লাভ করছে, তাহলে 25% কি করছে, লাভ করছে। 25%-এর ভগ্নাংশ ভ্যালু তো 1/4, 4 টাকায় 1 টাকা লাভ মানে 5 টাকা। আর 20% যেহেতু ছাড় দিচ্ছে, তার মানে তার পকেট থেকে চলে যাচ্ছে, ভগ্নাংশ ভ্যালু কত, 1/5, তাহলে 5 টাকায় 1 টাকা কম মানে 4 টাকায়। তুমি লিখবে সিপি, এমপি মানে মার্ক প্রাইস, এসপি সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। ক্রয় মূল্যের উপর, কার উপর, ক্রয় মূল্যের ওপর, তাহলে ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, মুদ্রিত মূল্য কত টাকা, 25% লাভ রেখে ধার্য মূল্য স্থির করে, ধার্য মূল্য বা এমআরপি স্থির করে, মানে এমআরপিটা 5 টাকা, ব্যাস। এবার কিন্তু বিক্রির সময় 20% ছাড় দিয়ে ঘড়িটি বিক্রি করে, তাহলে বিক্রির সময় এমআরপি যদি 5 টাকা হয়, ছাড়টা কার উপরে দেয়, এমআরপির উপরে। এমআরপি যদি 5 টাকা হয়, সে বিক্রি করছে 4 টাকায়, দ্যাটস ইট। তাহলে এমআরপি এখানে একই, এখানেও 5 টাকা, এখানেও 5 টাকা, ব্যালেন্স করার কোনো প্রয়োজন নেই। তাহলে ক্রয় মূল্য 4 টাকা, এমআরপি 5 টাকা, বিক্রি করেছে কত টাকায়, 4 টাকায়। তাহলে তুমি ভাবো, 4 টাকার জিনিস যদি 4 টাকায় বিক্রি হয়, তোমার কি কোনো লাভ বা ক্ষতি হবে, হবে না, তাহলে 0 টাকা তোমার ইনকাম। তাহলে অপশন নাম্বার ডি মার্ক করবে, কোনো লাভ বা ক্ষতি হবে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 22, একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার যায়। স্রোতের গতিবেগ নির্ণয় করতে বলেছে। দেখো, অনুকূল মানে এক্স প্লাস ওয়াই, আর প্রতিকূল মানে এক্স মাইনাস ওয়াই, এই তো পাই। অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায়, তাহলে 6 মিনিটে যাচ্ছে 1 কিলোমিটার। আমরা যদি 60 মিনিট বা 1 ঘন্টায় বের করি, সেটাই তার স্পিড, তাহলে 60 মিনিট অথবা 1 ঘন্টা,
60 মিনিট অথবা 1 ঘন্টা, 10 গুণ তো বেশি, তাহলে এক্ষেত্রেও 10 গুণ বাড়বে, তাহলে 10 কিলোমিটার। তাহলে অনুকূলে গতিবেগ 10 আর প্রতিকূলে গতিবেগ কত? ঘন্টায় 6 মানে 6 কিলোমিটারই গতিবেগ, এটা কি স্পিড। এবার আমাদের বলেছে স্রোতের গতিবেগ মানে ওয়াই এর গতিবেগটা বের করতে হবে। তাহলে 10 থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করো 4, 4কে 2 দ্বারা ভাগ করব, আমরা কত পাবো? 2 কিমি পার ঘন্টা। আর এটাই হচ্ছে উত্তর, অপশন নম্বর ডি। যদি নৌকার বের করতে বলতো, নৌকা মানে এক্স এর গতি, তাহলে এক্স এর গতি কত পেতাম? 10-এর সঙ্গে 6 অ্যাড করো 16, একে 2 দ্বারা ভাগ করো 8, ঠিক আছে। তাহলে নৌকার গতি হচ্ছে এক্স এখানে, নৌকার গতি, আর এটা হচ্ছে স্রোতের গতি। ক্লিয়ার? তো আজকে এই 22টাই প্রশ্ন ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যাদেরই মনে হয় যে শেয়ার করলে তাদের হেল্প হবে আমাদের মাধ্যমে, তো অবশ্যই শেয়ার করো তাদের, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।